লেখিকা দেবযানী বসুর ব্রহ্মসাপ। ঢাক আর শাক ঘণ্টার আওয়াজে ডাক্তার মিত্রর পাতলা হয়ে আসা ঘুমের রেশটুকু একেবারে শেষ হয়ে গেল। বিছানা থেকে অর্ধেক উঠে আবার শুয়ে পড়লেন। বহু রাতে বিছানায় যাবার এই ফল। অনেক বুঝেও কিছু করে উঠতে পারেন না। এই বয়সে এসে অভ্যেসের পরিবর্তন করা খুব শক্ত। দেওয়াল ঘড়িটার দিকে নজর পড়তেই চমকে উঠে বসলেন। 11টা বেজে গেছে, কি কাণ্ড! কাল রাত্রে ডাক্তার মিত্র তার বড় বৌদিকে কথা দিয়েছিলেন যে আজ যেভাবেই হোক তিনি মহাষ্টমীর অঞ্জলি দেবেন। নিজের ইচ্ছে না থাকলেও শুধুমাত্র বড় বৌদির কথা রাখার জন্যই অঞ্জলি দেবেন ঠিকও করেছিলেন। যদিও তিনি নিজে কোনো দিনই ঠাকুর দেবতা মানেন না। আড়ালে সবাই যে তাকে নাস্তিক বলে এটা তিনি জানেন, কিন্তু ওই বড় বৌদি কিছুতেই তাকে নাস্তিক হতে দেবেন না। আর বড়দা বড় বৌদির কোনো কথা তার পক্ষে অমান্য করা সম্ভব নয়। একটা সিগার জ্বালিয়ে জানলায় এসে দাঁড়ালেন। ধুর, এই দেশি সিগারগুলো কোনো কাজের নয়। কিউবা একটা সিগার বার করেছে, একবার এক পেশেন্ট দিয়েছিলেন। সেটা যদি জোগাড় করা যেত। ভাবতে ভাবতে বাড়ির ভেতর দিকে জানলায় এসে দাঁড়ালেন। এই জানলা থেকে একতলার খানিকটা দেখা যায়, ঠাকুর দালানের খানিকটা, ভোগের ঘর, তার পাশের অন্য কয়েকটা ঘর। বাড়ির কর্মচারীরা থাকেন সেখানে। জানলায় এসে অবাক হয়ে গেলেন ডাক্তার মিত্র। এত লোক এসেছে অঞ্জলি দিতে। একটু যেন অপরাধ বোধ এলো। বৌদিরা যে বলে বিদেশে থেকে বিদেশি হয়ে গেছো, সেটা সত্যিই হয়ে গেল আজ। ঠাকুর দালানের সামনে হাড়ি কাঠের জায়গাটা বাদ দিয়ে সব ভর্তি। ভোগের ঘরের বারান্দায় অনেক চেয়ার পাতা হয়েছে। বরদা সেখানে বসে অতিথিদের সঙ্গে কথা বলছেন। মেজদাও এসে বসলেন। মেজদাও ধুতি পরেছেন। চিরকালের সাহেব মেজদাকে ধুতিতে কিন্তু লাগছে বেশ। নিজের মনেই হাসলেন। ধুতির দিকে নজর যেতেই মনে পড়ল, এই রে, সেই ষষ্ঠীর দিন বড় বৌদি এক সেট ধুতি পাঞ্জাবি দিয়ে বলেছিলেন যে অষ্টমীতে পরো। মনে পড়তেই গিয়ে আলমারি খুললেন। হ্যাঁ, একটা গরদের পাঞ্জাবি আর এত বড় পাড়ের একটা ধুতি রয়েছে, কিন্তু এটা নিয়ে এখন কি করা যায়? ধুতিটা হাতে করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ডাক্তারবাবু। সেই কোন ছোটবেলায় ধুতি পরেছেন, বিয়েও হয়েছে বিদেশে, তাই ধুতির প্রসঙ্গই আসেনি। জীবনের অর্ধেক সময় তো বিদেশেই কেটে গেল। আর গত 2 বছর যে দেশ এসেছেন তাও ওই সাউথ ইন্ডিয়ায়। সারাদিন হাসপাতাল আর ল্যাবরেটরি। আরিয়াদহের আগে নাম ছিল আর্যদহ। সেখান থেকে ভাঙতে ভাঙতে এখন স্থানীয় লোকেদের মুখে এরেদা। যথেষ্ট বর্ধিষ্ণু গ্রাম ছিল এই আরিয়াদহ। গঙ্গার তীরে ইংরেজদের ব্যবসার প্রাণকেন্দ্র বলা যায়। এখানে প্রায় 150 বছর আগে ডাক্তার মিত্রের প্রপিতামহ পরেশনাথ মিত্র এই বাড়ি করেন। 150 বছরের পুরনো বাড়ি আর 100 বছরের দুর্গা পুজো। ডাক্তার মিত্রের 51বর্তী পরিবার। বাবা মা গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। বর্তমানে 5 ভাইয়ের সংসার। স্ত্রী সন্তান থাকলেও ভাইপো ভাইজি দাদা বৌদিদের নিয়ে ডাক্তারবাবুর ভরা সংসার। বরদা মেজদা সম্পূর্ণভাবে তার ওপর নির্ভরশীল। আর ছোট 2 ভাই অন্তু আর নন্তু মায়ের যমজ সন্তান, এখনও সেভাবে বড় হয়ে ওঠেনি। বড় ভাইপো কালীর থেকে অল্প বড়। কলকাতা মেডিকেল কলেজে 2nd ইয়ারে পড়ে দুজনেই। দূরে থাকলেও তাদের সমস্ত দায়িত্ব এই সেজদার। বরদা পারিবারিক ব্যবসা নিয়ে আর ধর্মকর্ম নিয়ে থাকেন। আর মেজদা ডাক্তার। তিনি চিরকালই বাড়ির বাইরে নাগপুরে থাকেন, নিঃসন্তান। সংসারটা পুরোটাই নির্ভর করে আছে বড় বৌদির ওপর। কি একটা যেন গোলমাল হচ্ছে। আলমারির কাছ থেকে সরে জানলায় এসে দাঁড়ালেন। বাচ্চাদের চিৎকার, মানুষের কথাবার্তা, পুরোহিতের মন্ত্রোচ্চারণ ভেদ করে শোনা যাচ্ছে। এই হাঁটো হাঁটো ইহা সে। কি ব্যাপার?
লাল বাহাদুরের গলার আওয়াজ না? বোঝার চেষ্টা করলেন কি হচ্ছে। ভোগের ঘরের বারান্দায় বরদা মেজদা কেউই নেই। কয়েকজন অতিথি দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু বলাবলি করছেন। প্রায় দৌড়ে নিচে নেমে এলেন ডাক্তার মিত্র। ঠাকুর দালানে 3 জন পুরোহিত আর বাড়ির মেয়ে বউরা দাঁড়িয়ে আছেন। গেটে কিছু একটা হয়েছে, কি হয়েছে বোঝা যাচ্ছে না। ডাক্তার মিত্র গেটে পৌঁছে দেখলেন অনেক লোক সেখানে। লোক সরিয়ে সামনে গিয়ে দেখলেন এক বৃদ্ধ গেটের বাইরে খুব চিৎকার করে কিছু বলছেন আর ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু লাল বাহাদুর কিছুতেই গেট খুলছে না। ডাক্তার মিত্র প্রথমে ধমক দিয়ে লাল বাহাদুরকে থামিয়ে গেট খুলতে বললেন। বৃদ্ধের খালি গা, গলায় মোটা পইতে, একটা খাটো ধুতি পরে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে ভেতরের প্রায় সব লোক গেটে এসে জমা হয়েছে, কিছু শোনা যাচ্ছে না। ডাক্তারবাবু প্রথমেই হাত জোর করে সবাইকে ভেতরে গিয়ে বসতে বললেন। তারপর বৃদ্ধকে একটা চেয়ার এগিয়ে দিয়ে শান্ত হয়ে বসতে বললেন। কিন্তু বৃদ্ধ তখন শান্ত হবার অবস্থায় নেই, জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে চলেছেন। কিন্তু তার কি বক্তব্য বোঝা যাচ্ছে না। শুধু সব কথার মধ্যে এটাই বোঝা যাচ্ছে যে মিত্রবাড়ির যে এই বৈভব সব চুরির পয়সায়, গরিবের জিনিস চুরি করে এনারা বড় লোকই দেখান। অবস্থার গুরুত্বতা বুঝে ডাক্তার মিত্র সবাইকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিয়ে বৃদ্ধকে বললেন, আসুন ঠাকুর দালানে বসে আমরা কথা বলি। কি? কিসের দালান? ঠাকুর দালান? তোমরা ঠাকুরের বোঝো কি? হ্যাঁ, ব্যঙ্গ বৃদ্ধের কণ্ঠস্বরে। কী সব বলছেন? সংযত হন, সমস্যাটা বলুন। ডাক্তার মিত্রের কঠিন স্বরে বৃদ্ধ যেন একটু সংযত হলেন, কিন্তু তারপরই আবার চিৎকার করে বললেন, সমস্যা? সমস্যা আবার কি? চুরি হয়েছে, চুরি করেছো তোমরা। কথাটা শেষ হবার আগেই বাঘের মতো গর্জে উঠলেন ডাক্তার মিত্র, চুপ, চুপ করুন। চোপ? আমাকে চোপ বলছো? চোখের ওপর আমার জিনিস রেখে দিয়ে আমাকে চোখ রাঙাচ্ছ? বৃদ্ধ থামবার পাত্র নয়। কি কি জিনিস চুরি করেছি আপনার? দেখান, দেখান এক্ষুনি। বৃদ্ধের দিকে 2 পা এগিয়ে যান ডাক্তার মিত্র। তিনি সাহেবের মতো ফর্সা বলে রটনা আছে, কিন্তু এখন তার শরীরের সমস্ত রক্ত যেন মুখে এসে জমা হয়েছে। দেখবে, দেখবে কি চুরি করেছ? ওই ওই দেখো, কাঁঠাল পাতা খাওয়াচ্ছ বলি দেবে বলে। বলতে বলতে বৃদ্ধ বাগানের দিকে আঙুল দেখালেন। বৃদ্ধের আঙুল অনুযায়ী সকলের দৃষ্টি এগোলো বাগানের দিকে। এবার সবাই বুঝতে পারল গেটের বাঁ পাশে যে আম কাঁঠালের বাগান রয়েছে, সেখানে অষ্টমীতে বলি দেবার জন্য যে পাঁঠাটিকে এনে রাখা হয়েছে সেটা কাঁঠাল পাতা খাচ্ছে। কি? ওই বলির পাঁঠা? ওটা আপনার? বিস্মিত স্বর ফুটে উঠল ডাক্তারবাবুর গলায়। হ্যাঁ হ্যাঁ, তা না হলে এতক্ষণ বলছি কি? উত্তেজিত উত্তর এলো। শুনুন, আপনার চিনতে ভুল হচ্ছে, ওটা মায়ের পুজোর জন্য কিনে আনা হয়েছে। বোঝানোর চেষ্টা করলেন ডাক্তার মিত্র। কি কি বললে? আমার চিনতে ভুল হচ্ছে? আজ 14 মাস ধরে আমি তাকে সন্তানের মতো লালন পালন করেছি, আর আমার ভুল হচ্ছে? কথাগুলো একসঙ্গে বলে বৃদ্ধ হাঁপাতে লাগলেন। এই কে আছিস? কাশেমকে ডেকে আন, নির্দেশ দিলেন ডাক্তার মিত্র। কাশেম মিয়ার বাবা ওই বাড়িতে অষ্টমী পুজোর পাঠা দিত। বাবার পর এখন কাশেম দেয়, তাও তা অনেক বছর হয়ে গেল। একটা ছেলে এসে খবর দিল কাশেমের দোকান বন্ধ, তার বাড়িতেও কেউ নেই। ইতিমধ্যে উত্তেজনা বেড়েছে, ছাড়া কমেনি। ডাক্তার মিত্র প্রধান পুরোহিত মশাইকে অনুরোধ করেছেন অন্য পাঠা এনে বলি দেবার জন্য, কিন্তু পুরোহিত মশাই কিছুতেই রাজি হননি, কারণ পাঠাটিকে গঙ্গার স্নান করিয়ে মায়ের নামে উৎসর্গ করা হয়ে গেছে। এখন আর কিছু করার নেই। পুজোয় নিমন্ত্রিতদের অনেকেই বৃদ্ধকে বোঝাতে এলেন, কিন্তু কোনো চেষ্টাই ফলপ্রসূ হলো না। বৃদ্ধ একইভাবে চিৎকার করে মিত্রবাড়ির বৈভবের দিকে আঙুল তুলে চোর জোচ্চোর বলতে লাগলেন। আপনাকে আমি অনুরোধ করছি যে আপনি চুপ করে বসুন, তা না হলে আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। বৃদ্ধকে সজাগ করলেন ডাক্তার মিত্র। কি কি করবে শুনি? সেদিনকার ছেলে? আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলেন বৃদ্ধ। পুলিশ ডাকবো। কি কি করবে? পুলিশ ডাকবে? পুলিশ কি করবে? আমাকে ধরে নিয়ে যাবে? বৃদ্ধ দ্বিগুণ তেজে চিৎকার করলেন। না, ধরে নিয়ে যাবে না। আপনি যে মিথ্যে কথা বলছেন সেটা প্রমাণ করে দেবে। স্থির গলায় উত্তর এলো।
বৃদ্ধ হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন। বিস্মিত স্বরে বললেন, তুমি আমাকে মিথ্যেবাদী বললে? হ্যাঁ বললাম, কঠিন উত্তর এলো। বৃদ্ধ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ডাক্তার মিত্রের মুখের দিকে। অস্বস্তিকর কয়েকটি মুহূর্ত, তারপর উত্তেজনাহীন গলায় বললেন, আমি কোনো দিন গায়ত্রী মন্ত্র জপ না করে জল গ্রহণ করিনি। তার যদি কোনো ফল থাকে, আমার প্রত্যহ চণ্ডী পাঠের যদি কোনো ফল থাকে, আমার পূর্বপুরুষের পুণ্যের যদি কোনো ফল থাকে, আর আমি যদি সৎ ব্রাহ্মণ হই, আজ এই মহাষ্টমীর দিন আমি আমার পিতৃপুরুষ প্রদত্ত এই পৈতে ছিঁড়ে তোমাকে অভিশাপ দিলাম, তুমি নির্বংশ হবে। একটু দম নিয়ে আবার থেমে থেমে বললেন, তোমার বংশে প্রদীপ দেওয়ার কেউ থাকবে না। এই বলে একটানে তার মোটা পৈতে ছিঁড়লেন। পৈতে সম্পূর্ণ ছিল না, কিন্তু দু এক গাছি সুতো মাটিতে পড়ল। ঘটনার আকস্মিকতায় সবাই যেন স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ সামনের রাস্তায় এগিয়ে গেলেন যেন অর্ধচেতন অবস্থায়। ডাক্তার মিত্র কিছু বলা বা বোঝার আগেই ব্রাহ্মণ সামনের রাস্তার বাঁকে হারিয়ে গেলেন। সবাই কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ঢাক বেজে উঠল। ঢাকের আওয়াজ আবার সবাইকে যেন ঠাকুর দালানে ডেকে নিয়ে গেল। শুধু ডাক্তার মিত্র নীরবে দাঁড়িয়ে রইলেন বৃদ্ধের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে। পুজো শেষ। একাদশীর পরই সবার কর্মস্থলে ফেরার চিন্তা। বড় ভাই যাবেন দেওঘরে তার ব্যবসার কাজে, মেজ ভাই নাগপুরে, ছোট দুই ভাই মেডিকেল কলেজে, আর দুই ভাইপো কালী আর ভদু যাবে মায়াপুর হোস্টেলে। আস্তে আস্তে পুজোর আনন্দে ইতি টেনে সবাই চলে গেল যে যার জায়গায়। কিন্তু ডাক্তার মিত্র আরও কয়েকদিন বাড়িতে থাকবেন। তার স্ত্রী বাচ্চাদের নিয়ে বেনারসে বাপের বাড়িতে গেছেন, সেখানেও পুজো হয়। বাড়িতে শুধু মেয়ে বউরা আছে বলে ডাক্তার মিত্র অপেক্ষা করবেন তার বরদার জন্য। তিনি দেওঘর থেকে ফিরলে তবে যাবেন কর্মস্থলে। মিত্তির গিন্নি গত হবার পর সবাইকে দেখাশোনা করেন এ বাড়ির বড় বৌমা। দেওর যা ছেলে মেয়ে ঠাকুর চাকর সবাই ওই একজনকেই চেনে, ছোট দেওর অন্তুর। আর কলেজে ফিরতে ইচ্ছে করে না বড় বৌদির আঁচল ছেড়ে। রোজই নানা রকম কারণ দেখিয়ে বাড়িতে থেকে যায়, কিন্তু তার যমজ নন্তু হস্টেলে চলে গেছে একাদশীর পরই। লক্ষ্মী পুজো হয়ে গেল, আর কিছু বলার নেই। তাই পরের দিন সেজদার ভয়ে অন্তু বাধ্য হয়ে কলেজে রওনা দিল। তার বায়নার সব জিনিস বড় বৌদি গুছিয়ে দিলেন। বাড়ির গাড়িতেই সে যাবে, কিন্তু অন্তু কিছুতে ড্রাইভার রহমতকে সঙ্গে নিল না, কারণ এখন সে নাকি অনেক বড় হয়ে গেছে। রহমত তাকে নিয়ে গেলে সে রাতে কোথায় থাকবে, ইত্যাদি ইত্যাদি নানা অজুহাত। তার থেকে বরং পরের দিন গিয়ে রহমত দা কলেজ থেকে গাড়িটা নিয়ে আসবে। যাই হোক, বড় বৌদির নিঃশব্দ প্রশ্রয়ে ডাক্তার মিত্র মেনে নিলেন ভাইয়ের সব কটা আবদার। মেয়েদের বাপের বাড়ি থেকে যাবার সময় যেমন মুখ ভার হয়, চোখ ছলছল করে, ঠিক সেইভাবে মুখ ভার করে অন্তু বড় বৌদি সেজদা আর দাসুদাকে প্রণাম করে রওনা দিল। রাত প্রায় 11টা। হঠাৎ ফোন। দাসুদা ফোন ধরল। মেডিকেল কলেজ থেকে করেছে। বিশেষ কারণে বাড়ির লোককে কলেজে যেতে হবে সেই মুহূর্তেই। ঠিক কি হয়েছে জানার জন্য আবার কলেজে ফোন করলেন ডাক্তার মিত্র। কলেজ থেকে শুধু জানালো যে অন্তুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এক মুহূর্ত নষ্ট না করে ডাক্তার মিত্র নিজের গাড়ি নিয়ে রওনা দিলেন। বড় বৌদি জোর করে সঙ্গে রহমতকে দিলেন। বাড়ির ছোটরা সব জানতে না পারলেও সাংঘাতিক কিছু একটা হয়েছে বুঝতে পারল। পাড়া প্রতিবেশীরাও কিছু একটা হয়েছে জানতে পেরে গেটের কাছে আস্তে আস্তে জড়ো হতে লাগলেন। একটা দম বন্ধ করা পরিবেশ, নানা রকম আলোচনা, টুকরো টুকরো কথা যেন হাওয়ায় ভাসতে লাগলো। পরের দিন সব কাজ সেরে নিমতলা ঘাট থেকে ফিরতে বেশ রাত হয়ে গেল। কলকাতা মেডিকেল কলেজ ছিল অন্তুর স্বপ্নের কলেজ। সেখানেই তার ময়না তদন্ত হলো। বড় ভাইকে আসল খবর দেওয়া হয়নি। তাকে ফোনে বলা হয়েছে যে কলেজে গিয়ে অন্তুর একটু শরীর খারাপ হয়েছে, তাই সেজ ভাই তাকে দেখতে গেছেন। চিন্তার কোনো কারণ নেই। রাত হয়ে গেছে অনেক, কিন্তু এখনও বাড়ির বড় গেট সম্পূর্ণ খোলা। পুরো বাড়িটাকে যেন একটা অন্ধকার গ্রাস করেছে। দুটো গাড়ি নিঃশব্দে গেটে এসে দাঁড়ালো। এক মহিলা লোহা আগুন ছোঁয়ালেন। গাড়ি থেকে নেমেই ডাক্তার মিত্র গেলেন তার বরদার ঘরে। বড় বৌদি ঘর অন্ধকার করে শুয়েছিলেন। বড় বৌদি, আসবো? সেজ ঠাকুরপো, এসেছো? অন্তু কোথায়? আমার অন্তু?
আলু থালু অবস্থায় তাড়াতাড়ি বিছানা থেকে উঠে এলেন বড় বউ। কোথায় কোথায় রেখে এলে অন্তুকে? এক অস্বস্তিকর অধীর জিজ্ঞাসা। তুমি এখন বিশ্রাম নাও, পরে কথা বলবো। ডাক্তার মিত্র কথা শেষ করে কোনো ক্রমে চলে যেতে চাইলেন বৌদির সামনে থেকে। সেজ ঠাকুরপো, শোনো। আবার ডাক। কিছু না বলে জিজ্ঞাসু চোখে ফিরে তাকালেন ডাক্তার মিত্র। সত্যি কি আমাদের বাড়িতে ব্রহ্ম সাপ লেগেছে? আমরা নির্বংশ হব? একরাশ অস্থির জিজ্ঞাসা তার চোখে মুখে। কি কি বললে? কি হব? উত্তেজনায় কেঁপে গেল ডাক্তার মিত্রের গলা। ওই যে সবাই বলছে। কি? কে? কি বলছে? বলছে আমাদের বংশ নাকি থাকবে না, আমাদের নাকি ব্রহ্ম সাপ লেগেছে। চুপ চুপ করো। ডাক্তার মিত্রের আওয়াজে ইতিমধ্যে বাড়ির অন্য সবাই সামনে এসে দাঁড়িয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে আলু থালু বেশে দেওরের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মিত্র বাড়ির মার্জিত সুশীল বড় বৌমা। তারপরে অস্থির চোখে কিছু খুঁজতে লাগলেন। ডাক্তার মিত্র খুব মন দিয়ে কিছুক্ষণ লক্ষ্য করলেন তার বৌদিকে। তারপর নিজের ঘর থেকে তার ডাক্তারের ব্যাগটা আনিয়ে তার থেকে একটা ঘুমের ওষুধ নিয়ে বড় বৌদির হাতে দিলেন, এক গ্লাস জল দিয়ে। ওষুধটা যন্ত্রচালিতের মতো খেয়ে নিলেন তিনি। ক্লান্ত বিপর্যস্ত ডাক্তারবাবু সব মিটিয়ে যখন নিজের ঘরে এলেন তখন অনেক রাত। নিজের ইজি চেয়ারটায় শরীরটা এলিয়ে দিলেন, কিন্তু কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলেন না। অন্তু ছোট ভাই হলেও সে ছিল তার সন্তানের মতো। মার বেশি বয়সের সন্তান অন্তু। বড় দাদাদের হাতে হাতে মানুষ হয়েছে তারা। ঢং ঢং করে দেউরির ঘড়িতে রাত 4টে বাজল। দম বন্ধ করা একটা কষ্ট যেন তাকে স্থির হতে দিচ্ছে না কিছুতেই। কি করবেন যেন স্থির করতে পারছেন না। শেষ পর্যন্ত ঘরে থাকতে না পেরে ছাদে গিয়ে দাঁড়ালেন। অক্টোবরের শেষ, বেশ ঠান্ডা লাগছে। কুয়াশার জন্য রাতের অন্ধকারটা যেন চেপে বসে আছে। সেজদা, একটু চা খাবে? চমকে ফিরে তাকিয়ে দেখলেন দাশুদা, বহু পুরনো কাজের লোক দাশরথী। যদিও তাকে এখন আর কাজের লোক বলা যায় না। কি ব্যাপার দাশুদা, ঘুমোনি? স্বাভাবিক হবার চেষ্টা করলেন ডাক্তারবাবু। তোমায় চা করে দিই একটু? দাও। এই নাও। দাশুদার আওয়াজে আবার চমকে উঠলেন ডাক্তার মিত্র। দাশুদা যে কখন চা করতে চলে গেছে বুঝতে পারেনি। তুমি নিলে না? হ্যাঁ, নিয়েছি। দুজনে নিঃশব্দে চা খেতে লাগলেন। একটা কথা বলবো সেজদা, একটু দ্বিধা নিয়ে বলল দাশরথী। বলো। তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে। তোমার সঙ্গে? কোথায়? সব প্রশ্ন চোখে তাকালেন। উলুবেড়িয়ায় আমাদের বাড়ির কাছে একটা বুড়োমার মন্দির আছে, সেখানে গেলে নাকি সব সমস্যার সমাধান হয়। আগ্রহের সঙ্গে একটু চাপা স্বরে বলল দাশুদা। কি কি সমস্যা? চায়ের কাপটা ছাদের আলসেতে রেখে প্রশ্ন করলেন। না মানে সমস্যা নয়, বিপদ। ওখানে একজন মা আছেন, তিনি ধ্যানে বসে সব জানতে পারেন। এক নিঃশ্বাসে পরম বিশ্বাস নিয়ে বলতে থাকে দাশরথী। দাঁড়াও দাঁড়াও, কী সব বলছো? কিসের বিপদ? তীক্ষ্ণ চোখে দাশুদাকে লক্ষ্য করেন ডাক্তারবাবু। এই যে ব্রহ্মসাপ যদি কাটানো। কথাটা শেষ করতে পারে না দাশুদা। আবার সেই এক কথা। কিসের ব্রহ্মসাপ? ডাক্তারবাবুর উত্তেজিত স্বরে আলসেতে বসে থাকা পায়রাগুলো ডানা ঝটপট করে উড়ে গেল। চিৎকার করছো কেন? চাপা গলায় ধমক দেয় দাশুদা। তুমি এমন সব কথা বলছো? কথাটা শেষ করতে পারে না ডাক্তার মিত্র। তার পিঠে স্নেহের হাত রাখল দাশুদা। শোনো সেজদা, আমি যখন এ বাড়িতে এসেছি তখন তুমি এই এতটুকু, আর অন্তু তো জন্মায়নি। আমি এই বয়সে কি করে এসব সহ্য করি বলো তো? দাশুদার গলা ধরে এলো। তুমি এসব কি ভাবছো দাশুদা? অন্তুর অ্যাক্সিডেন্ট হয়েছে। দাশুদার দুই হাত ধরে সান্ত্বনা দিতে চাইলেন ডাক্তার মিত্র। অ্যাক্সিডেন্ট তো উপলক্ষ। সব কিছু হয়েছে ওই বামুনের সাপে। সাপ দিয়ে সে তো যেন হাওয়ায় মিশে গেছে, আর তারে কোথাও পাওয়া যাচ্ছে না। একদমে কথাগুলো বলে হাঁপাতে থাকে দাশরথী। পাওয়া যাচ্ছে না? কাকে পাওয়া যাচ্ছে না? আরে সেই বামুনটাকে, সেই যে পইতে ছিঁড়ে অভিশাপ দিল আমাদের, তারপর মানুষটা যেন উবে গেছে। কি উবে গেছে? আরে না, দেখো অন্য কোথাও গেছে। কদিন যাক, ঠিক ফিরে আসবে, হালকা স্বরে বলেন ডাক্তারবাবু।
না, সে আর ফিরে আসবে না। দাশুদার কণ্ঠের দৃঢ়তায় চমকে উঠলেন ডাক্তার মিত্র। কেন, কি হয়েছে তার? ডাক্তার মিত্রের গলায় উদ্বেগ। জানি না বাপু, কাল থেকে আকাশ থেকে পাতাল এক করে খুঁজলুম, কিন্তু পেলুম কই। কতগুলো লোক লাগালুম তাকে খোঁজার জন্য, কিন্তু কোথায় কি। দাশুদার গলায় স্পষ্ট হতাশা। তাকে খুঁজতে লোক লাগিয়েছ কেন? যা হবার তো হয়ে গেছে, কি করবে তাকে পেলে? ধৈর্য হারান ডাক্তার মিত্র। ক্ষমা চাইব, ক্ষমা। তার দুটি পা ধরে বলবো, ঠাকুর ক্ষমা করে দাও। কান্নায় গলাটা বন্ধ হয়ে গেল দাশরথীর। কি বলছো তুমি দাশুদা? ক্ষমা চাইবে কেন? ক্ষমা চাইবার মতো কি করেছি আমরা? উত্তেজনার পারদ চড়তে থাকে। করেছি, আমরা মস্ত ভুল করেছি। নিজের মনে বিড়বিড় করতে থাকে দাশুদা। কি ভুল করেছি আমরা? তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে দাশুদা। একটু হেসে পরিবেশ হালকা করার চেষ্টা করেন ডাক্তার মিত্র। আরে না রে বাবা, আমার মাথা খারাপ হয়নি। একটু দম নিয়ে আবার বলল, ওই পাঠা বেচা কাশেমের কাছে গিয়েছিলাম। ও আচ্ছা, তা সে কি বলল? পুজোর সময় 1 সপ্তাহের জন্য কাশেম দেশে গিয়েছিল, আর ওই সময় ওর ভাইপো মুক্তার দোকান সামলেছিল। চাপা স্বরে বলল দাশরথী। হতেই পারে, তো কি হয়েছে তাতে? আচ্ছা, তুমি কি কিছুই বোঝো না? এখনো সেই ছোট্টটি আছো? ধমকে ওঠে দাশুদা। কয়েক মুহূর্ত স্তব্ধতা। একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে আরও চাপা স্বরে বলল দাশরথী, ওই মুক্তার পুজোর চাহিদা যোগান দিতে গিয়ে যেভাবে পেরেছে পাঠা জোগাড় করেছে। তার মানে? দম বন্ধ করা কটা শব্দ। মানে আর কি, মুক্তার ওই বামুনকে বলেছিল ওনার পাঠাটা বিক্রি করতে। বামুন রাজি হয়নি। সে নাকি ওটাকে ছেলের মতো পালন করেছে, তাই মুক্তার রাতের অন্ধকারে সেটাকে চুরি করেছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দাশুদা ডাক্তার মিত্রের দিকে তাকায়, হয়তো কোনো একটা আশ্বাস পাবার আশায়। কুয়াশা কেটে আস্তে আস্তে আলো ফুটছে। 6টা বাজার আওয়াজ পাওয়া গেল। কার্তিক মাসের ভোরের হাওয়ায় বেশ ঠান্ডা, কিন্তু তাও দাশরথী দেখতে পেল তার সেজদার কপালে বিন্দু বিন্দু ঘাম। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন তিনি। দাশরথী তার গায়ে আলতো করে হাত রাখল। চমকে উঠলেন ডাক্তারবাবু। কিছু একটা বলতে গিয়ে তার গলা কেঁপে গেল। এবার তুমি একটু শুয়ে নাও, আজ 3 দিন হলো বিছানায় পিঠ দাওনি, মনে আছে? কি? অন্যমনস্ক জিজ্ঞাসা এলো। বলছি একটু শোবে চলো, একটু ঘুমের ওষুধ খেয়ে নাও। শরীরটাকে তো একটু বিশ্রাম দিতে হবে তো নাকি? বোঝা গেল না দাশুদার এতগুলো কথা ডাক্তার মিত্রের কানে আদৌ পৌঁছলো কি না। সেচকা, ও সেচকা, ওঠো ওঠো। যেন অনেক দূর থেকে একটা ডাক ডাক্তার মিত্রের মস্তিষ্কে ধাক্কা দিল। ধড়মড় করে উঠে বসলেন। ঘরটা অন্ধকার, সামনে কেউ দাঁড়িয়ে তাকে ধাক্কা মারছে। প্রথমে কিছু বুঝতে পারলেন না, তারপর ক্রমশ বুঝতে পারলেন যে সন্ধে হয়ে গেছে। ভোরবেলা দাশুদার সঙ্গে কথা বলার পর ছাদ থেকে এসে নিজেকে আর ধরে রাখতে পারেনি ডাক্তার মিত্র। খালি পেটেই একটা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলেন। কিছুক্ষণ পর খেয়াল করলেন সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন তার ভাইঝি বুড়ি। কি রে, কি হয়েছে? উদ্বিগ্ন ডাক্তার মিত্র। রাঙাকার খুব জ্বর হয়েছে, বমিও হচ্ছে, মা তোমাকে ডাকতে বলল। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ছুটে চলে যাচ্ছিল বুড়ি, কিন্তু ডাক্তার মিত্র যেন কি শুনলেন ঠিক বুঝতে পারছিলেন না। এই দাঁড়া, কার জ্বর বললি? এখনো ঘুমের ওষুধের জের কাটেনি। রাঙাকার? কি? কার জ্বর? নন্তুর? কখন হলো জ্বর? নিজের মনেই হাজার প্রশ্ন করতে করতে ছুটলেন ছোট ভাইয়ের ঘরের দিকে। নন্তু, কি হলো তোর? ওঠ। উদ্ভ্রান্তের মতো ছোট ভাইকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলেন, যা তার একেবারে স্বভাব বিরুদ্ধ। নন্তু খুব কষ্ট করে সেজদার ডাকে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। কখন জ্বর এলো? আমায় কেউ ডাকেনি কেন? আমি কি মরে গিয়েছিলাম? চিৎকার করে উঠলেন ডাক্তারবাবু, কিন্তু তারপরেই নজর গেল দুশ্চিন্তায় কালো হয়ে যাওয়া মুখগুলোর দিকে। সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করলেন।
খাটের পাশে থাকা ছোট টেবিল থেকে নন্তুর স্টেথোটা নিয়েই পাগলের মতো পরীক্ষা করতে লাগলেন। তখনই তার কাঁধের ওপর কারো আলতো হাতের ছোঁয়া পেয়ে ঘুরে তাকিয়ে চমকে উঠলেন। তার পিঠের কাছে বরদা দাঁড়িয়ে। বরদা, আপনি কখন এলেন? একটা অস্বস্তি নিয়ে জিজ্ঞাসা করলেন। কারণ হাই প্রেশারের রুগী বরদাকে তিনি খারাপ খবরটা এক্ষুনি দিতে চাননি। নন্তুও কি বাঁচবে না নারায়ণ? তোমার ডাক্তারি কি বলে? আর্তনাদের মতো কথাগুলো বেরিয়ে এলো আপাত রাগী বরদার মুখ থেকে। বরদা আর কিছু বলতে পারলেন না ডাক্তার মিত্র। ভেঙে পড়া বটগাছের মতো বড় ভাইকে জড়িয়ে ধরে একটা চেয়ারে বসিয়ে দিলেন। তারপর খেয়াল করলেন মেজদা, মেজ বৌদি, তার স্ত্রী সবাই চলে এসেছে। আমি ওপরে গিয়ে বাবা মাকে কি জবাব দেব নারায়ণ? বরদা হাহাকার করে উঠলেন। ডাক্তার মিত্র তাড়াতাড়ি তার দুটো হাত চেপে ধরলেন। বরদা, কি বলছেন আপনি? নন্তু নিশ্চয়ই ভালো হয়ে যাবে, আমি যা ব্যবস্থা করার করছি। ডাক্তার মিত্র আকুল স্বরে সান্ত্বনা দেন সেই বড় ভাইকে, যার সামনে তিনি চোখ তুলে কোনোদিন কথা বলতে পারতেন না। মাঝে অনেক ভরসা করে আমার হাতে তোমাদের দিয়ে গিয়েছিলেন। কান্নায় ভেঙে পড়েন মিত্রবাড়ির প্রতাপশালী গৃহকর্তা। রাত প্রায় 3টে। আজ 2 দিন হলো নন্তুকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, কিন্তু এখনও তার জ্ঞান ফেরেনি। কলকাতার প্রায় সব নামি দামি ডাক্তার জড়ো হয়েছেন। সাউথ ইন্ডিয়া থেকে ডাক্তার মিত্রের সিনিয়র ডাক্তার স্বামী এসেছেন। নিউমোনিয়ার চিকিৎসা চলছে, কিন্তু এখনও ওষুধে সাড়া দেয়নি নন্তু। ডাক্তার মিত্র যেন বোবা হয়ে গেছেন। তার সিনিয়র ডাক্তার স্বামী এসেই ডাক্তার মিত্রকে রেস্টে পাঠিয়েছেন, কিন্তু তিনি কেবিনের বাইরেই বসে আছেন পাথরের মতো। এই যে সাত্তকী, শোনো। একজন জুনিয়রকে দেখতে পেয়ে ডাকলেন ডাক্তার মিত্র। বলুন স্যার, পালস কত? প্রেশার? স্যার, পালস 117 আর প্রেশার। পরের কথাগুলো বোধহয় কানে গেল না ডাক্তার মিত্রর। রহমত, গাড়ি বার করো। 2 দিন ধরে সঙ্গে থাকা রহমত মিয়াকে বললেন, স্যার এত রাতে কোথায় যাবেন? বিস্মিত সাত্তকী পেছনে ছুটে এলো। ডাক্তার মিত্র শুনতে পেলেন না সাত্তকীর কথা। সোজা এগিয়ে গেলেন গাড়ির দিকে। সেজদা, কোথায় যাব? স্টিয়ারিং ধরে বলল রহমত। তারাপীঠ। সংক্ষিপ্ত উত্তরে একটু অবাক হয়ে তাকিয়ে তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট দিল রহমত। রাত্রি নিস্তব্ধতাকে খান খান করে হু হু করে গাড়ি ছুটে চলল তারাপীঠের পথে। নন্তুকে হাসপাতালে আনার সময় কানে এসেছিল কেউ যেন বলছিল যে ওই ব্রাহ্মণের ভাইপো তারাপীঠের পুরোহিত। সেজদা, শর্টকাট ধরব? রহমতের প্রশ্নটাও শুনতে পেলেন না ডাক্তারবাবু। তার কানে এখন শুধু বাজছে দাসুদার কথাগুলো। বামুনটাকে পেলে পা দুটো ধরে বলবো, ঠাকুর ক্ষমা করে দাও, সাপ মুক্ত করো। কুয়াশা কেটে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, বেশ ঠান্ডা লাগছে। রহমতের গাড়ি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে তারাপীঠে। মন্দির খোলেনি এখনো। গাড়ি পার্ক করতে হয়েছে মন্দিরের বেশ কিছুটা আগে। ইতস্তত লোক ঘুরে বেড়াচ্ছে। মানুষ আর কুকুর একসঙ্গে রাস্তায় শুয়ে আছে। সেজদা, তুমি গাড়িতে বসো। এখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তোমার? মশা মারতে মারতে বলল রহমত। শুধু আমার কষ্ট হচ্ছে? ম্লান হেসে জিজ্ঞাসা করলেন ডাক্তার মিত্র। এই যে ভাই শুনুন। ধুতি পরিহিত হাতে ফুলের সাজি দেখে একটি লোককে ডাকল রহমত। আমায় ডাকছেন? লোকটি এগিয়ে এলো। পুজো দেবেন তো? রহমতকে গ্রাহ্য না করে ডাক্তার মিত্রের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। না, ঠিক পুজো দেব না। দ্বিধাবিভক্ত উত্তর। তা ডাকছেন কেন? তাড়াতাড়ি বলুন, সময় নেই। পুজো দেবে না শুনে খুবই বিরক্ত হয়েছে লোকটা। একটু সাহায্য করতে হবে ভাই, অনুনয় করলেন ডাক্তার মিত্র। এখন সময় নেই, 12টার পর আসবেন। বলতে বলতে হাঁটা দিল লোকটা। এই যে দাঁড়াও দাঁড়াও। বলতে বলতে লোকটার পেছনে দৌড়ে গেল রহমত। সেজদা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। বিভ্রান্ত বিপর্যস্ত ডাক্তার মিত্র বাধ্য হয়ে গাড়িতে গিয়ে বসলেন। বড় বৌমা, কিছু একটু খাও মা। আজ 2 দিন হলো কিছু দাঁতে কাটনি। এরম করে বাঁচবে কি করে? 1 গ্লাস দুধ হাতে করে চোখ মুছতে মুছতে বলল তরুর মা। তরুর মা এ বাড়ির বহু পুরনো কাজের লোক। মিত্তির গিন্নির সময়ে কাজ করত। এখন বয়স হয়েছে তাই কাজ আর করতে পারে না, কিন্তু এই বাড়ির আশ্রয়ই থাকে।
বিপদের কথা শুনে এসে সংসারের হাল ধরেছে। এই সময়ে ঘরে ঢুকলো অরুন্ধতী, ডাক্তার মিত্রের স্ত্রী। কি হয়েছে মাসি? এই যে বড় বৌমাকে একটু। তরুর মার হাত থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে তাকে ইশারায় চলে যেতে বলল সেজ বউ। অরুন্ধতীর বাবা বেনারস ইউনিভার্সিটিতে পড়াতেন। অরুন্ধতী লন্ডনে যায় মাস্টার্স করতে। সেই সময় লন্ডনের শোফিল্ড শহরে পিএইচডি করতে যান ডাক্তার মিত্র। অরুন্ধতীর সঙ্গে আলাপ হয়। ক্রমশ আলাপ গভীর থেকে গভীরতর হয়। ডাক্তার মিত্রের ইউনিভার্সিটি ছেড়ে আসার উপায় ছিল না বলে বাড়ির অনুমতি নিয়ে দু একজন আত্মীয়ের উপস্থিতিতে লন্ডনে বিয়েটা হয়েছে। শিক্ষিত, উদার মনস্ক, আধুনিক, বুদ্ধিমতী অরুন্ধতী এ বাড়ির ছোট বড় সবার খুব প্রিয়। বিশেষ করে বাচ্চাদের কাছে সেজ মা আর অন্তুর কাছে সেজ বৌদি খুব কাছের মানুষ। ডাক্তার মিত্রের যোগ্য সহধর্মিণী। দুধের গ্লাসটা নিয়ে কিছু বলার আগে ফোনটা বেজে উঠল, আর ফোনের আওয়াজ শুনেই বড় বউ বিছানায় উঠে বসলেন। দুধের গ্লাসটা টেবিলে রেখে ফোনটা ধরল সেজ বউ। হাসপাতাল থেকে ফোন করেছে, ডাক্তার মিত্রের খোঁজ করছে। ডাক্তার মিত্র হাসপাতালে নেই শুনে খুবই অবাক হলো অরুন্ধতী, কারণ বাড়ির সবাই জানেন আজ দুদিন ধরে তিনি হাসপাতালেই আছেন। সেজ, কে ফোন করলো রে? উদ্বিগ্ন বড় বউ। তোমার ঠাকুরপো। একটু চুপ করে থেকে নিজেকে মিথ্যেটা গুছিয়ে নেয় অরুন্ধতী। কি বলল? ওই জিজ্ঞাসা করছিল তুমি, বরদা, মেজদা খাওয়া দাওয়া করেছো কি না। নিরুত্তাপ উত্তর দেয় অরুন্ধতী। নন্তু কেমন আছে কিছু বলল না? না। দেখেছিস কি রকম ছেলে? আমরা খেয়েছি কি না ফোন করে জিজ্ঞেস করছে, অথচ ওই ছেলেটা যে মরণের সঙ্গে লড়ছে তার কথা বলার সময় নেই তার। উত্তেজিত হয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে কাশতে থাকেন বড় বউ। তুই কিছু বললি না? কি বলবো বলো, জানো তো ওকে, ওই রকমই। জায়ের পিঠে হাত বোলাতে বোলাতে আবার বলে, তুমি বরং কিছু খেয়ে নাও বর্দি, কখন আবার এসে পড়বে, তখন আর এক অশান্তি। কথাটা শেষ না করে বড় জায়ের হাতে দুধটা তুলে দিল। ইতিমধ্যে মেজো ভাই এসে দাঁড়িয়েছেন ফোনের আওয়াজ পেয়ে। কে ফোন করলো বৌমা? নাড়ু। কি বলল? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করলেন। হ্যাঁ মেজদা, আপনার ভাই। ওই জিজ্ঞাসা করছিল আপনাদের শরীর ঠিক আছে কি না। উত্তর দিতে দিতে মেজো ভাসুরকে চোখের ইশারা করলো অরুন্ধতী। ইশারা বুঝে মেজো ভাই গিয়ে বড় বৌদির পাশে গিয়ে বসলেন। বাড়িতে যাব না হাসপাতালে? গাড়ি চালাতে চালাতে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো রহমত। হাসপাতালে। প্রায় সন্ধ্যে 6টায় ডাক্তার মিত্রের গাড়ি এসে হাসপাতালে ঢুকলো। সারাদিন ধরে তারাপীঠে নানা রকম জায়গায় ঘুরে দুহাতে টাকা খরচ করে উপস্থিত সব পুরোহিতের সঙ্গে কথা বলে কিছুই করা গেল না। কেউই নাম পরিচয় ছাড়া সে ব্রাহ্মণের ভাইপোর খোঁজ দিতে পারল না। সব ঘটনা শুনে বহু লোক বহু পরামর্শ দিল, কিন্তু কোনোটাই কাজে লাগার মতো নয়। তবু কিছু কিছু তথ্য লিখেও নিল রহমত। হাসপাতালে পৌঁছেই ডাক্তার মিত্র প্রায় ছুটে গেলেন নন্তুর কেবিনে। না, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। একবারের জন্য চোখ খোলেনি তার ছটফটে ভাইটা। কিছুক্ষণ নন্তুর দিকে তাকিয়ে থেকে কেবিনের বাইরে এসে বসলেন। শরীর ভেঙে যাচ্ছে, কিন্তু উদ্বেগ তাকে সোজা করে রেখেছে। স্যার, আপনার বাড়ি থেকে কয়েকবার ফোন করেছিল। রিসেপশন থেকে একটি ছেলে এসে খবর দিল। কেন? জিজ্ঞাসা করেই ভাবলেন যে এই ছেলেটি কি করে জানবে। একটু থমকে জিজ্ঞাসা করলেন, কিছু খবর দেবার আছে? না স্যার, আপনি ফিরেছেন কিনা খোঁজ করছিলেন। আমি ফিরেছি কিনা? কেন? হাসপাতাল থেকে কি আমার বাড়িতে কোনো ফোন করা হয়েছিল? জানি না স্যার। আচ্ছা, তুমি যাও। একটু বসে ডাক্তার মিত্র সোজা ডাক্তার স্বামীর চেম্বারে গেলেন। স্যার, আসবো? হ্যাঁ, এসো এসো। কাল রাতে কোথায় গিয়েছিলে? শুনলাম বাড়িতে যাওনি। না স্যার, বাড়িতে যাওয়া হয়নি, একটু অন্য কাজে গিয়েছিলাম। তাই ভাবছিলাম আজ যদি একটু বাড়িতে যাই কোনো অসুবিধে হবে। একটু থেমে থেমে বললেন ডাক্তার মিত্র। অবশ্যই যাবে, কোনো অসুবিধে হবে না, আমি তো আছি। আমি তো ভেবেছিলাম যে কাল রাতে তুমি বাড়িতেই গেছো। ভাঙা ভাঙা বাংলায় বললেন ডাক্তার স্বামী। চুপ করে মুখটা নিচু করে দাঁড়িয়ে থাকলেন ডাক্তার মিত্র। এবার একটু এগিয়ে এসে ডাক্তার স্বামী তার কাঁধে একটা হাত রেখে বললেন, দেখো, সত্যি বলতে এখন আমাদের কিছু আর করার নেই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যা দরকার ছিল সব ওষুধই দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো
আমরা আদৌ জানি না যে ওর নিউমোনিয়া হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকই বলেছেন। নিউমোনিয়া হলে অন্তত কোনো একটা ওষুধ তো কাজ করত। বাড়িতে ঢোকার মুখে দাশুদার সঙ্গে দেখা। ফিরেছ? যাও, ঘরে যাও। যেন নিজের মনে বলল দাশুদা। কেন, আবার কিছু হলো? বরদা ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে না, সেই সকালে গেছে। কি, খাওয়া দাওয়া করেননি? ওষুধগুলো খাননি? বিস্মিত ডাক্তারবাবু। কিসের খাওয়া দাওয়া? সকালের চাটুকু পর্যন্ত পেটে যায়নি। গলা ধরে এলো দাশুদার। আর কোনো কথা না বলে ডাক্তার মিত্র সোজা ভেতরে চলে গেলেন। হাসপাতালের জামা কাপড়ে তিনি কোনোদিন ঘরে ঢোকেন না, কিন্তু আজ যেন তার কিছুই মনে থাকলো না। শুধুমাত্র জুতোটা খুলে দোতলা ঠাকুর ঘরের দরজায় ধাক্কা দিলেন। বরদা, শুনছেন? আমি নারায়ণ, একটু খুলবেন দরজাটা? একটু পরেই দরজা খোলার আওয়াজ হলো। নারায়ণ, এসেছ? নন্তু নিশ্চয়ই ভালো আছে? কম কথা বলার মানুষ একসঙ্গে অনেকগুলো কথা বলে ফেলে উত্তর না পেয়ে চুপ করে গেলেন। বরদা, আপনি নাকি সকাল থেকে জল গ্রহণ করেননি? আমার কথা ছাড়ো, নন্তুর কথা বলো। আশান্বিত মুখে জিজ্ঞাসা করলেন, কারণ তিনি ধরেই নিয়েছেন সেজ ভাই যখন বাড়িতে ফিরেছেন তাহলে নন্তু নিশ্চয়ই ভালো আছে। ঘরে চলুন বরদা, কথা আছে। সেজ ভাইয়ের কথার স্বরে এমন কিছু ছিল যে বড় ভাই আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেলেন। এই মেজদাকে কেউ ডেকে দাও, আর বরদার ঘরে চা দাও একটু। একটা হাঁক দিয়ে বরদার ঘরে চলে গেলেন ডাক্তার মিত্র। দুই দাদাকে চা খাইয়ে নিয়ে ডাক্তার মিত্র নন্তুর বর্তমান অবস্থার কথা বললেন, কিছু না চেপে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানালেন যে এই সব কথা বড় বৌদি জানতে পারলে তাকে বাঁচানো মুশকিল হবে। ডাক্তার মিত্রের কথা শেষ হয়ে গেল। দুই ভাই পাথরের মূর্তির মতো বসে থাকলেন। ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই, শুধু ডাক্তার মিত্রের কথাগুলো ঘরের মধ্যে যেন এক মৃত্যুর শূন্যতা ছড়িয়ে দিচ্ছিল। বড় বৌদির সঙ্গে দেখা না করেই আবার হাসপাতালে ফিরে এলেন ডাক্তার মিত্র। হাসপাতালে এসেই এক নতুন আশঙ্কা নিয়ে ডাক্তার মিত্র নিজে নন্তুকে পরীক্ষা করলেন। তারপর আর একবার পরীক্ষা করার জন্য অনুরোধ করলেন ডাক্তার স্বামীকে। তার আশঙ্কা সত্যিও হলো। স্যার, ও কি এবার কোমায় চলে যাচ্ছে? ডাক্তার স্বামীর দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে কথাটা বললেন ডাক্তার মিত্র। ডাক্তার স্বামী কিছু না বলে চোখ নামিয়ে নিলেন। মৌনতাই সম্মতির লক্ষণ। আস্তে আস্তে নন্তুর কেবিন থেকে বেরিয়ে এলেন তার সেজদা। আজ 10 দিন কেটে গেল। নন্তু এখন শুধুমাত্র মনিটরে বেঁচে আছে। ডাক্তার স্বামী মেডিকেল বোর্ড বসিয়েছেন, কিন্তু কোনো ডাক্তারই কোনো আশার কথা শোনাতে পারেননি। ডাক্তার মিত্র আর বাড়িতে যাননি। বরদা বড় বৌদির মুখোমুখি হবার সাহস ও শক্তি কোনোটাই এখন তার নেই। হাসপাতালে ডক্টরস কোয়ার্টারে গিয়ে ঘন্টা দুয়েক একটু বিশ্রাম নেন। বাকি 22 ঘন্টা কেবিনের বাইরে বসে থাকেন। তার সহকর্মীরা হাজার অনুরোধ করেও তাকে ওই কেবিনের সামনে থেকে সরাতে পারেননি। ইতিমধ্যে ডাক্তার স্বামী একরাশ হতাশা নিয়ে ফিরে গেছেন সাউথ ইন্ডিয়ায়। যাওয়ার আগে বলে গেছেন ঈশ্বরের ওপর ভরসা রাখতে। ডাক্তার মিত্র যেন তার আরাধ্য বিজ্ঞানকে ভুলে ঈশ্বর বিশ্বাসী হয়ে গেছেন। দেখতে দেখতে 21 দিন কেটে গেল। এবারে ক্লান্ত হয়ে ছুটে নিল নন্তুর মনিটর। সবাইকে মুক্তি দিয়ে গেল মিত্র বাড়ির দামাল ছেলে নন্তু। একটা নিঃশব্দ অন্ধকারে ডুবে রয়েছে দোমহলা মিত্র বাড়ি। অভিশাপের কালো ধোয়া যেন কুণ্ডলি পাকিয়ে রয়েছে সেই অন্ধকারে। সব কাজ শেষ করে 23 দিন পর বাড়ি ফিরলেন বাড়ির সেজো ছেলে। এসে প্রথমে গেলেন বরদার ঘরে। বরদা ঘরে নেই। বড় বৌদি টেবিলের কাছে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন। পেছন ফিরে ডাক্তার মিত্রকে একবার দেখলেন, কিন্তু কিছু বললেন না। আবার নিজের কাজে মন দিলেন। ডাক্তার মিত্রের খুব অবাক লাগলো, কারণ তিনি মনে মনে নিজেকে তৈরি করছিলেন বড় বৌদির মুখোমুখি হবার জন্য। বড় বৌদি, কি করছো? কেশে একটু গলা পরিষ্কার করে নিয়ে বললেন, কিছু না তো, তোমায় খেতে দেব? খুব স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করলেন। না। তাহলে তুমি বসো, আমি যাই। কোথায় যাবে? রান্নাঘরে। রান্নার লোক আসেনি? হ্যাঁ, এসেছে তো। তাহলে কি করতে যাবে? খাওয়াতে হবে বাচ্চাগুলোকে, না হলে ওদের তো আবার শরীর খারাপ করবে, হাসপাতালে দিতে হবে। বলতে বলতে চলে গেলেন। বিস্ময়ে হতবাক ডাক্তার মিত্র স্থানুর মতো দাঁড়িয়ে থাকলেন। ডাক্তার মিত্র ঘর থেকে তাড়াতাড়ি বাইরে এসে লক্ষ্য করলেন যে বড় বৌদি খুব স্বাভাবিকভাবেই নিচে নেমে গেলেন। তোমার কফি।
অরুন্ধতী যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেননি। বৌদির মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছো তোমরা কেউ? কফিটা নিতে নিতে প্রশ্ন করলেন। হ্যাঁ, আমি মেজদি দুজনেই খেয়াল করেছি। কবে থেকে? তুমি যেদিন এসে চলে গেলে তারপর থেকে। কিন্তু আমি তো দেখা করিনি, আর বরদা মেজদাকেও কিছু জানাতে বারণ করেছিলাম। সবটাই জানি, কিন্তু মাঝে মাঝে আমাদের অবচেতন মনও তো কিছু সিগন্যাল দেয়, সেটা আটকাবে কি করে? অরু, কি হলো বলো তো? কি করব এখন? অস্থিরভাবে পায়চারি করতে করতে বলেন ডাক্তার মিত্র। এই মুহূর্তে কিছু করার নেই গো ডাক্তারবাবু, একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সঙ্গে কথা বলা ছাড়া। অরুন্ধতী খুব ধৈর্যশীল ঠান্ডা মাথার মেয়ে। সাইকোলজিস্ট? তোমার মনে হচ্ছে সাইকোলজিস্ট দরকার? হ্যাঁ দরকার। কোথাও যোগাযোগ করেছো? না, এখনও করিনি। আমাদের প্রফেসর ছিলেন ডাক্তার মুখার্জি, তার সঙ্গে যোগাযোগ করব ভাবছি। যেটা ভালো মনে হয় করো, আমার আর মাথা কাজ করছে না। তুমি এখন শুয়ে পড়ো, তোমার বিশ্রামের দরকার। কফির সঙ্গে কিছু নেবে? তাহলে দিয়ে যাই। না, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ডাক্তার মিত্রের গলায় অসহায়তা। আমি তো এখন বর্দি, কাবু, বোম, বুড়ি, মানা সবাইকে নিয়ে নিচের বড় গেস্ট রুমে থাকি। কেন? বাচ্চাগুলোর সঙ্গে তো থাকতে হবে। বর্দি তো এখন। কথাটা শেষ করে না অরুন্ধতী। ডাক্তার মিত্র হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন, কফির কাপে চুমুক দিতে ভুলে যান। ডাক্তার মিত্রের ঘুম ভাঙল বেশ বেলায়। ঘুম ভেঙে তাড়াতাড়ি উঠে নন্তুকে দেখতে যাচ্ছিলেন। তারপরেই তার ঘোর কাটল। নন্তু যে নেই এটা যেন মন এখনো মেনে নিতে পারেনি। মনে হচ্ছে রাতে ঠান্ডা লেগে গেছে। গায়ের চাদরটা না টেনেই ঘুমিয়ে পড়েছিলেন। সেজদা উঠেছ? আমি দুবার তোমার চা ফিরিয়ে নিয়ে গেছি। চা হাতে দাশুদা এসে ঢুকল। কটা বাজে গো? 11টা। সে কি কাণ্ড বলো তো? বরদার নিশ্চয়ই পুজো হয়ে গেছে। বড় বৌদি কোথায়, কি করছে? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেললেন। আরে বাপু দাঁড়াও, একসঙ্গে এত জবাব দেব কি করে? বিরক্ত দাশুদা। আচ্ছা একটাই দাও, বড় বৌদি কোথায়? বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে? খাওয়াচ্ছে মানে আবার কি? ওনার তো এখন নতুন রোগ হয়েছে, সারাদিন বাচ্চাগুলোর মুখে খাবার ঠুসছে। বিরক্ত মুখে উত্তর দেয় দাশুদা। ঠুসছে মানে জোর করে খাওয়াচ্ছে? আরে না, জোর করে না। ওরা তো সবাই নিজের হাতে খেতে পারে, বড় হয়ে গেছে। কিন্তু এখন বড় বৌমা নিজের হাতে খাওয়াবেই। উনি না খাওয়ালে নাকি ছেলে মেয়েগুলো অসুস্থ হয়ে যাবে? শোনো কথা। আর সেজে বৌমার বকুনির ভয়ে বেচারারা কিছু বলতে পারে না, হাঁপাতে থাকে দাশুদা। কি হয়েছে, একটু খাইয়ে দিলে ওনার মনটা যদি একটু শান্ত হয় ভালোই তো লাগে। বৌদির হয়ে একটু বলতে গেলেন ডাক্তার মিত্র। তোমার তো ভালো লাগবেই, তুমি তো আমার নাড়ু গোপাল। কলেজে যেতে তখনও তো খাইয়ে দিতে হতো। সেই দিনগুলোই ভালো ছিল গো। চায়ে চুমুক দেন। এদিকে তো আর এক কাণ্ড। আবার কি হলো? চায়ের কাপ থমকে যায়। কাল রাতে বরদা বাড়ি ফেরেনি। কি? বরদা বাড়ি ফেরেননি কেন? আবার একসঙ্গে অনেকগুলো প্রশ্ন। সারা রাত ওই খটুয়া রাম সিং নাকি গেট খুলে বসেছিল বরদার অপেক্ষায়। সকালে আমাকে বলছে। রাম সিং? ও কি জানে? ও কি বোঝে? তুমি কোথায় ছিলে দাশুদা? আমাকে ডাকলে না কেন? মুহূর্তের উত্তেজনায় ডাক্তার মিত্র ভুলে যান যে তিনি একজন বৃদ্ধের সঙ্গে কথা বলছেন। আমি আর থাকবো কোথায়? মরেছিলাম, মরণের ঘুম এসেছিল আমার। নিজের প্রতি একটা ধিক্কার বেরিয়ে আসে দাশুদার মুখ থেকে। সরি দাশুদা, কিছু মনে করো না। আমি মাথা ঠিক রাখতে পারছি না। তুমিই বা জানবে কি করে? আমিও তো জানতে পারিনি। দাশুদার কাঁধে একটা হাত রাখেন ডাক্তার মিত্র। বড় বৌমা এখন নিচে সেজ বৌমার সঙ্গে শোয়ে বলে আমি বরদার ঘরে বিছানা করে ঘরে টেবিলে খাবার চাপা দিয়ে রেখে গেলাম। তখনও কি জানি? দাশুদার গলা ধরে এলো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কাছে হয়তো কোথাও গেছেন, উনি তো কোনোদিনই বলে যান না। চলে আসবেন, চিন্তা করো না। দাশুদাকে আশ্বাস দেন ডাক্তারবাবু। ডাইনিং হলে এসে চোখ জুড়িয়ে গেল ডাক্তার মিত্রের। এর মধ্যে বাড়ির সব বাচ্চাগুলো স্নান সেরে লাইন করে টেবিলে খেতে বসেছে, আর বড় বৌদি গল্প বলতে বলতে তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন। মুহূর্তের জন্য ডাক্তার মিত্র ভুলে গেলেন আজকের শোকের কথা। তিনি যেন দেখতে পাচ্ছিলেন পুরনো দিনগুলো। বড় বৌদি নন্তুকে খাইয়ে দিচ্ছেন, আর বরদা দাশুদাকে আর তরুর মাকে খুব বকাবকি করছেন যে কেন ওদের খাইয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই বিষয়ে বরদা কোনোদিন সাহস করে বড় বৌদিকে কিছু বলে উঠতে পারতেন না।
বরদা রাতে ফেরেননি, শুনেছ? অরুন্ধতী পাশে এসে চাপা স্বরে বলল, শুনলাম। মেজদা কোথায়? সে রাস্তায় গেছেন, দেওঘর থেকে লোক এসেছে। আর কিছু না বলে সে রাস্তার দিকে চলে গেলেন। চা কি ওখানে দিতে বলবো? না। সে রাস্তায় বেশ কয়েকজন ভদ্রলোক বসে আছেন, সমবেদনা জানাতে এসেছেন। এদের নিয়ে বরদা তার ব্যবসা চালান। প্রায় 10 বিঘে জমিতে ফল আর বাকি 10 বিঘেতে সবজি। বিভিন্ন জায়গায় ফল সবজি এক্সপোর্ট হয়। সবাই মিলে বিপদের দিনে সাহায্য করতে এসেছেন। এরা সবাই যথেষ্ট অবস্থাপন্ন, অনেক টাকা সঙ্গে এনেছেন, কিন্তু এই দুই ভাই সেই টাকা নিতে অস্বীকার করলেন। তাদের শুধু অনুরোধ করলেন যে দেওঘরে স্বামী ব্রহ্মানন্দের আশ্রমে যে অনাথ ছেলেদের দায়িত্ব বরদা নিয়েছেন তাদের যেন এনারা একটু দেখাশোনা করেন, কারণ এই মুহূর্তে দেওঘর যাবার লোক নেই। অতিথিরা চলে যাবার পর দুই ভাই ফোন নিয়ে বসলেন বড় ভাইয়ের খোঁজ করার জন্য। অরুন্ধতী সকাল থেকে বহুবার চেষ্টা করে কলকাতার বিখ্যাত সাইকোলজিস্ট ডাক্তার সিদ্ধেশ্বর মুখার্জির সঙ্গে যোগাযোগ করতে পারল প্রায় বিকেলে। নিজের পরিচয় দেবার পর বাড়ির পরিচয় দিতেই তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি হরি মিত্তিরের কেউ হও? অরুন্ধতী তো অবাক। হ্যাঁ স্যার, উনি আমার মেজ ভাসুর। ঠিকই ধরেছি, তোমাদের বাড়িতে আমি অনেক আড্ডা দিয়েছি। তা অসুস্থ কে? আমার বড় যা। মানে, অরুন্ধতীর কথা শেষ হয় না। কে অসুস্থ? বড় বৌদি? হ্যাঁ স্যার। হরি কি এখানে আছে? হ্যাঁ স্যার, পুজোর পর ফিরে গিয়েছিলেন, কিন্তু তারপর আবার এসেছেন। হরিকে বলো আমি কাল না পারলেও পরশু অবশ্যই যাব তোমাদের বাড়িতে। আচ্ছা, তুমি কি নাড়ুর বউ? হ্যাঁ স্যার, সলাজ উত্তর অরুন্ধতীর। নাড়ুও কি এখন এখানে আছে? হ্যাঁ স্যার। স্যার, ঠিকানাটা কি আপনার সেক্রেটারিকে দেব? ঠিকানা কি হবে? তোমাদের বাড়ি যেতে ঠিকানা লাগবে কেন? বললেন ডাক্তার মুখার্জি। ডাক্তার মুখার্জির সঙ্গে কথা বলে অরুন্ধতীর মনটা খুব হালকা লাগছে। খুবই নির্ভরযোগ্য সাইকোলজিস্ট, যদি ওনার ক্লাস খুব কমই পেয়েছে অরুন্ধতীরা। মেজদাকে পুরনো বন্ধুর খবর দিয়ে চমকে দেবে বলে তাড়াতাড়ি সে রাস্তায় চলে এলো। সেখানে এসে নিজেই চমকে গেল। মেজদার হাতে একটা বড় সাদা কাগজ। দুই ভাই স্থানুর মতো বসে আছেন, আর দারোয়ান রাম সিং কাচুমাচু মুখে সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রাম সিং, কিছু হয়েছে? হালকা স্বরে প্রশ্ন করে অরুন্ধতী। কেউ কোনো উত্তর দিল না। মেজ ভাসুর নিঃশব্দে কাগজটা এগিয়ে দিলেন অরুন্ধতীর হাতে। কি কি এটা? একটা প্রবল অস্বস্তি নিয়ে কাগজটা হাতে নিল। বরদার চিঠি। লেটার বক্সে ছিল। রাম সিং এখন দেখছে। স্নেহের হরি ও নারায়ণ, আমি চিরকাল মনে প্রাণে বিশ্বাস করে এসেছি উই সাফার অ্যাজ এ রেজাল্ট অফ প্রি এক্সিস্টিং কর্মা, এবং সেই বিশ্বাসেই জীবনের দেওয়া সব দুঃখকে আমি নিজের দায় বলে মেনে নিয়েছি। এই জীবনবোধ আমি পেয়েছিলাম আমাদের দাদা মশাইয়ের কাছ থেকে। তোমরা বোর্ডিং স্কুলে থাকার কারণে তার সঙ্গ তোমরা পাওনি, কিন্তু আজ অন্তু ও নন্তুকে হারিয়ে আমি আর কোনো কিছুর ওপর বিশ্বাস রাখতে পারছি না, না ঈশ্বরের ওপর, না কর্মফলে। ঈশ্বর আমাদের এই শাস্তি কেন দিলেন তা যদি কোনোদিন বুঝতে পারি তবে ঈশ্বর মানব, তা না হলে মানব না। অন্তু নন্তুকে ছাড়া আমার ও বাড়িতে থাকা সম্ভব নয়। ওরা সম্পর্কে আমাদের ভাই হলেও ওদের সন্তান ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি কোনো দিন। আমার যখন বিয়ে হয় তখন তোমাদের বৌদি নিতান্তই বালিকা। তাকে বিয়ে করে নিয়ে এসে আমি সবচেয়ে বড় অপরাধী ছিলাম তার কাছে। এছাড়া বয়স ও ব্যক্তিত্বের দূরত্ব থাকার কারণে আমিও তার সঙ্গে বন্ধুত্ব করতে পারিনি। উনি তার মায়ের কাছে যাবার জন্য প্রত্যহ এত কান্নাকাটি করতেন যে আমিও অধৈর্য হয়ে একসময় ঠিক করি যে তাকে বাপের বাড়িতে রেখে আসব। এই সময় সে দুঃসহ পরিস্থিতি থেকে আমাকে মুক্তি দেয় তরুর মা। অন্তু নন্তুর দায়িত্ব তাকে দিয়ে সম্পূর্ণ নিজের করে দুটি জীবন্ত খেলনা পেয়ে তোমাদের বৌদির জীবন একেবারে পাল্টে যায়, তার সঙ্গে আমারও। আজ এই বয়সে এসে তাদের হারিয়ে তার জীবন কেমন হবে তা সহজেই অনুমান করতে পারছি। সেই পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করার শক্তি আমার আর নেই। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি ও দায় দায়িত্ব যা কিছু আছে সেসব তোমাদেরই নিতে হবে। দেওঘরে আমার বড় আলমারিতে একটি নির্দেশপত্র রেখে গেলাম। স্বামী ব্রহ্মানন্দের আশ্রমে ছেলেগুলির জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। আমার খোঁজ করো না, আর ওই ব্রাহ্মণের উপর কোনো রাগ করো না। আশীর্বাদ করি জীবন যুদ্ধে জয়ী হও। আশীর্বাদক বরদা, শ্রীযুক্ত আশুতোষ মিত্র। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব।
আর যদি একান্তই গল্পটা অনেক বড় হয়ে যায় তাহলে আর একটা পর্ব আমায় করতে হবে, যেটা হবে অন্তিম পর্ব। সেটা আমি কাল দুপুরে 2টোয় আপলোড করে দেব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।